বিরতির পর স্বাগত আপনাদের চেতনা টিভিতে রাইস অনলাইন ক্লাসেস আপনাদের জন্য। এবং আজ আমরা এই মুহূর্তে রয়েছি ফিজিক্স ক্লাসে। আমি সরাসরি চলে যাব আবারও স্যারের ক্লাসে। স্যার প্লিজ। হ্যাঁ, তো আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট সম্পর্কে ডিসকাস করছিলাম। আমরা দুটো জিনিস বলেছি এখন অবধি, সেটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট আর পোলার স্যাটেলাইটের তফাৎটা কোথায়। আমরা ধীরে ধীরে এগুলো আরও ডিটেলসে পড়ব। ওকে, আচ্ছা, এবারে আমরা যেটা আসব সেটা হচ্ছে যে স্যাটেলাইট সম্পর্কে যখন আমরা স্টাডি করছি, প্রথমে আমরা জানবো স্যাটেলাইট জিনিসটার মধ্যে কী কী থাকে। আমি কিন্তু আবারও বলছি, আমি আর্টিফিশিয়াল স্যাটেলাইট নিয়ে ডিসকাস করছি। ওকে, তো এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে, কি কি যন্ত্র থাকে, সেগুলো একটু জেনে নিই। তারপরে তার পেছনের ফিজিক্সটাকে নিয়ে আমরা একটু অল্প বিস্তর ডিসকাস করব। তো দেখা যাক। দেখো, যদি খুব ঠান্ডা মাথায় তোমরা ভেবে দেখো, কয়েকটা জিনিস খেয়াল করবে। স্যাটেলাইটের মেন কাজ কি? যদি খুব ক্রুড ওয়েতে ভাবো, তাহলে স্যাটেলাইটের মেন কাজ হচ্ছে কমিউনিকেট করা, কমিউনিকেশন করা। আচ্ছা, কমিউনিকেশন ব্যাপারটা কি? আমি তোমাদের সাথে কথা বলছি, এটা একটা কমিউনিকেশান হচ্ছে, ঠিক আছে? আবার খুব ভালো করে খেয়াল করো, আমি যে কথা বলছি এটা এক ধরনের কমিউনিকেশান। এবার মনে করো আমি দিল্লিতে বসে কোনো একটা প্রোগ্রাম করছি বা কোনো কিছু একটা করছি, ইভেন্ট করছি, সেইটাকে তুমি কলকাতায় বসে দেখতে চাইছো, তাহলে সেইটা কি করে পসিবল? তাহলে আমাকে ওই প্রোগ্রামটাকে বা ওই ইভেন্টটাকে ট্রান্সমিট করতে হবে। তাহলে এই যে ট্রান্সমিশন প্রসেস, এইটা কি করে পসিবল? তাহলে এইটা আমাকে নিশ্চয়ই মাঝখানে এমন একজনকে রাখতে হবে যে একটা জায়গা থেকে ইভেন্টটাকে নিয়ে অন্য জায়গাতে সেন্ড করবে। এই যে যখন ক্রিকেট খেলা হয়, আইপিএল, এখন আইপিএল হচ্ছে, বা বিভিন্ন যখন ওয়ার্ল্ড কাপ খেলা হয়, তুমি দেখবে বিভিন্ন কান্ট্রিতে সেটা অ্যারেঞ্জ করে। তাহলে এক দেশ থেকে অন্য দেশে সেই সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে। তো এই ট্রান্সমিশন যখন হচ্ছে, তখন ইন্টারমিডিয়েট নিশ্চয়ই এমন কেউ আছে যে সিগন্যালটা একটা জায়গা থেকে ক্যাপচার করছে, করে সেটাকে সেন্ড করছে। তো এই প্রসেসটা, ডেটা কমিউনিকেশান, এইটাই করে হচ্ছে আমাদের স্যাটেলাইট। তো এবার স্যাটেলাইট যখন এই কাজটা করছে, তাহলে ও তো উইদাউট পাওয়ার করতে পারবে না, কারণ ওকেও তো নিজের যন্ত্রপাতিগুলোকে চালাতে হবে। তারপরে নিশ্চয়ই কী লাগবে? একটা পাওয়ার সোর্স লাগবে, কন্টিনিউয়াস পাওয়ার সোর্স লাগবে। এখন কন্টিনিউয়াস পাওয়ার সোর্স যদি দরকার হয়, হ্যাঁ, তুমি বলবে যে আমি ব্যাটারি দিয়ে করতে পারি। নিশ্চয়ই করতে পারো, ব্যাটারিতে একটা সময় শেষ হয়ে যাবে। আর ওখানে তো আলাদা করে তুমি কোনো মানে তার দিয়ে ওয়্যারিং করে তো তুমি কারেন্ট নিয়ে যেতে পারবে না। তার মানে আমার যেটা দরকার প্রাইমারিলি সেটা হচ্ছে সোলার প্যানেল। তাহলে সোলার প্যানেলটাই হচ্ছে আমার পাওয়ার সোর্স। তাহলে দেখো, এইখানে স্যাটেলাইটের ক্ষেত্রে আমাদের একটা পাওয়ার সোর্সের দরকার হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনা তো অবশ্যই লাগবে, তার কারণ তার মানে সে সিগন্যাল ক্যাপচার করবে কী করে, সিগন্যালকে ট্রান্সমিট করবেই বা কী করে। তাহলে পাওয়ার সোর্স যেমন লাগছে, তার সাথে অ্যান্টেনাটাও দরকার হচ্ছে। মেন হচ্ছে এই দুটো, বাকি আরও আছে, যেমন প্রোপালশন ইঞ্জিন, কন্ট্রোল সিস্টেম, ট্রান্সপন্ডার। এই ট্রান্সপন্ডার কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এটাকে আরেকটা ভাবে রেসপন্ডারও বলা হয়, অর্থাৎ যে রেসপন্স করে। তো ব্যাপারটা কি? সিগন্যাল নিচ্ছে, সিগন্যাল ট্রান্সমিট করছে। এবার সিগন্যাল যে আমি নিলাম, সেই সিগন্যালটা হতে পারে উইক সিগন্যাল হয়ে গেছে, বা সিগন্যালটাকে মডিফাই করার দরকার হবে। ট্রান্সপন্ডারের কিন্তু এখানে একটা ভাইটাল রোল থাকে, যে কিনা সিগন্যালটাকে রিসিভ করে সেটাকে মডিফাই করবে, মডিফাই করে সেটাকে ট্রান্সমিট করবে। এইটা হচ্ছে আমাদের ট্রান্সপন্ডারের কাজ। তো ট্রান্সপন্ডার এক্ষেত্রে কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। বেশ, তাহলে এই যে আমরা স্যাটেলাইটের যে উইংসগুলো পড়লাম, যে পার্টগুলো পড়লাম, এইটা আমাদের একটু জাস্ট একটু মনে রাখলেই হবে। এখান থেকে আমাদের একমাত্র কোশ্চেন আসার জায়গা যেটা, সেটা হচ্ছে ট্রান্সপন্ডার। কীভাবে কোশ্চেনটা আসে সেটা আমি একটু পরে ডিসকাস করে দিচ্ছি। দেখো, এবারে আমরা একটা স্যাটেলাইট মোশনকে যদি দেখি, তাহলে সেটা হচ্ছে এইরকম। ধরো এইটা একটা স্যাটেলাইট। এবার এই স্যাটেলাইটটা খুব ভালো করে খেয়াল করো, এখানে রয়েছে। এবার এই স্যাটেলাইটটা এইভাবে রোটেট করছে, এইভাবে রোটেট করছে। তাহলে স্যাটেলাইট যদি এইভাবে রোটেট করে, এইভাবে যদি স্যাটেলাইটটা রোটেট করে, তাহলে আস্তে আস্তে দেখো স্যাটেলাইটটা এইভাবে রোটেট করছে। এই যে এইভাবে স্যাটেলাইটটা রোটেট করছে। তাহলে স্যাটেলাইট যখন রোটেট করছে, এইখানেই হচ্ছে আমাদের বোঝার বিষয়। স্যাটেলাইটকে তো আমি বহু উঁচুতে লঞ্চ করেছি, এটাকে অ্যাকচুয়ালি বলে পার্ক করা। গাড়ি যেমন পার্ক করে, স্যাটেলাইটটাকে বলে পার্ক করা। তো আমি যে স্যাটেলাইটটাকে পার্ক করলাম, তাহলে ও তো পড়ে যাচ্ছে না। পৃথিবী তো আমরা জানি যে পৃথিবী সব কিছুকেই তার কেন্দ্রের দিকে টানছে।
তাহলে স্যাটেলাইটটা পড়ে যাচ্ছে না কেন? এই জায়গাটা আমাদের একটুখানি আলোচনার বিষয় আছে, এই জায়গাটা আমাদের একটু বুঝে নিতে হবে। দেখো, ধরা যাক এইটা হচ্ছে আমাদের কাছে আর্থ, এটা আর্থ। আচ্ছা, এইটা হচ্ছে স্যাটেলাইট। এইবার এই স্যাটেলাইটটা এইভাবে রিভলভ করছে, এইভাবে ঘুরছে। তাহলে স্যাটেলাইট যদি রিভলভ করে তাহলে স্যাটেলাইটের এটা সার্কুলার মোশন। আমরা কি জানি, সার্কুলার মোশন যখনই হয় সেখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, অর্থাৎ বাইরের দিকে একটা ফোর্স কাজ করে। এই ফোর্সটার কাজই হচ্ছে যে জিনিসটা রোটেট করছে বা রিভলভ করছে তাকে তার অরবিট থেকে ছিটকে বাইরে বের করে দেওয়া। তুমি খেয়াল করে দেখবে, যখন আমরা বাসে করে যাই বা বাইকে করে যখন যাই, যদি সেটা হঠাৎ করে কোনো মোড় ঘোরে, টার্ন করে, যারা রয়েছে প্যাসেঞ্জার হিসেবে তারা কিন্তু বাইকটা বা গাড়িটা যেদিকে টার্ন করছে তার উল্টো দিকে আমরা হেলে পড়ি। কেউ কিন্তু আমাদের গায়ের ওপর জোর করে ফোর্স অ্যাপ্লাই করছে না, তবুও কিন্তু সেটা আমরা করি। এটা কেন হচ্ছে? এইটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য। এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডিস্টেন্ট ফোর্স, বা অনেক সময় এটাকে আমরা সিউডো ফোর্স বলে থাকি, অলিক বল বলে বাংলায়, যার কোনো মানে সোর্সটার কোনো এক্সিস্টেন্স পাচ্ছি না, অথচ সেটাকে আমরা ফিল করছি। যাই হোক, তো এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স, এই সেন্ট্রিফিউগাল ফোর্সকে কাউন্টার করছে সেটা হচ্ছে আমাদের আর্থের অ্যাট্রাকশান, গ্র্যাভিটি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পৃথিবী টানছে, আবার সেও ছিটকে চলে যেতে চাইছে। তাহলে এই দুটো অপোজিট ফোর্স যখন সমান হয়ে যাবে, তার মানে ব্যাপারটা কি, সে ওই অরবিটে স্টেবল হয়ে যাবে। পৃথিবীর টানের ওপরও তার কোনো প্রভাব থাকবে না, আবার তাকে যে ছিটকে বাইরে বের করে দিতে যাচ্ছে যে ফোর্সটা, তার উপরও তার কোনো প্রভাব থাকবে না। অর্থাৎ আর্থের গ্র্যাভিটেশন কাউন্টার করছে বা ব্যালেন্স করছে কাকে? আর্থের গ্র্যাভিটেশন ব্যালেন্স করছে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সকে। তার মানে দুটো অপোজিট বলে একে অন্যকে ক্যান্সেল করে দিচ্ছে, আর স্যাটেলাইটটা স্টেবল হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, বেশ। এবারে আমরা একটা স্পেশাল টাইপের ভেলোসিটি সম্পর্কে পড়ব, সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। এসকেপ, এর একটা খুব সুন্দর বাংলা আছে, সেটা হচ্ছে মুক্তিবেগ। মুক্তি চাইছে, অর্থাৎ আর্থের যে অ্যাট্রাকশান, যে আকর্ষণ বল, সেইখান থেকে সব কিছু যদি মুক্ত হতে চায় তাহলে তাকে ন্যূনতম মিনিমাম কতটা ভেলোসিটি দিতে হবে, অর্থাৎ কত জোরে গেলে পরে সে পৃথিবীর এই অমোঘ টান থেকে বাইরে বেরোতে পারবে। সেই ভেলোসিটিটাকেই বলা হয় মুক্তিবেগ, ইংরেজিতে বলে এসকেপ ভেলোসিটি। তো সেই ভেলোসিটিটা কত? সেই ভেলোসিটিটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে আমি একটা কারেকশান করব, এটা মিস্টেক হয়েছে, এটা পার আওয়ার নয়, এটা পার সেকেন্ড। আমি লিখে দিচ্ছি, আমি কারেকশান করছি, এটা মিস্টেক। 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আমি আবার রিপিট করছি, এসকেপ ভেলোসিটি কিন্তু 11.2 কিলোমিটার পার সেকেন্ড, পার আওয়ার কিন্তু নয়। ওকে, এটা পার সেকেন্ড হবে। বেশ, আচ্ছা, তো এই এসকেপ ভেলোসিটি ব্যাপারটা কি? দেখো, স্যাটেলাইট রয়েছে আমাদের আর্থের অ্যাট্রাকশনের মধ্যেই, কিন্তু মাটির কাছাকাছি নেই, বেশ কিছুটা উঁচুতে রয়েছে। তাহলে ওই উঁচুতে সে উঠলো কী করে? তার মানে তার গতিটা যথেষ্ট বেশি ছিল বলেই সে অত উঁচুতে উঠতে পেরেছে। তার মানে যে রকেট তাকে সেই জায়গায় নিয়ে গেছে, সেই রকেটের ভেলোসিটি ওই এসকেপ ভেলোসিটি সমান বা তার বেশি ছিল, তবেই সে ওই জায়গায় উঠতে পেরেছে। তা নাহলে সে আবার মাটিতে ফিরে আসতো। তুমি খেয়াল করে দেখো, মিসাইল আর রকেট স্ট্রাকচারালি তারা একই রকম দেখতে। মিসাইল হয় কি, একটা দেশ থেকে গিয়ে অন্য একটা দেশে গিয়ে হিট করে। রকেট কিন্তু তা হয় না, রকেট কিন্তু সোজা উপরে উঠে যায়। তার মানে মিসাইলের ভেলোসিটি নিশ্চয়ই এসকেপের কম, তাই সে নিজেকে মুক্ত করতে পারছে না আর্থের গ্র্যাভিটির বাইরে। আর রকেটের ভেলোসিটি বেশি, তাই সে সহজেই বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। তাহলে এসকেপ ভেলোসিটিটা মোটামুটি আমরা তাহলে বুঝতে পারলাম। এরপরে আমরা চলে যাচ্ছি টাইপস অফ স্যাটেলাইট অরবিটসে। টাইপস অফ স্যাটেলাইট অরবিটস, সেখানে আমরা দুটো দেখছি, পোলার টাইপ অরবিট আর হচ্ছে ইকুয়েটোরিয়াল টাইপ অরবিট। তো এইখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি পোলার টাইপ অরবিট। অর্থাৎ দেখো,
ওপরটা একটা পোল নর্থ পোল, নিচেটা একটা পোল সাউথ পোল। তাহলে যে স্যাটেলাইটগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে তাদেরকে আমরা পোলার স্যাটেলাইট বলবো। এখন এখানে একটা মজার বিষয় আছে, স্যাটেলাইটটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আসছে ঠিক কথা, আর আর্থ কোন দিকে ঘুরছে? আর্থ তো ওয়েস্ট টু ইস্ট যাচ্ছে। তার মানে স্যাটেলাইটটা যখন উপর থেকে নিচের দিকে নামছে ততক্ষণে আর্থ তো কিন্তু কিছুটা করে স্পিন করছে। তাহলে স্যাটেলাইট যখন উপর থেকে নিচে নামছে, আর্থ যেহেতু স্পিন করছে, তাহলে আর্থের অনেকটা পোর্শনকে সে স্ক্যান করতে পারছে। এই যে স্ক্যানিংটা হচ্ছে, এই স্ক্যানিংটা হচ্ছে মানে একটা হিউজ ডেটা সেই স্যাটেলাইটের কাছে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ অনেকটা জায়গাকে সে ছবি তুলতে পারছে, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। বিভিন্ন রকম ডেটা কমিউনিকেশনের কাজে কিন্তু এটা দরকার হয়, ইমেজ প্রসেসিংয়ের কাজে দরকার হয়, অনেক সময় ওয়েদার ফোরকাস্টের সময় কিন্তু সেটা দরকার হয়। বেশ, আচ্ছা, এটা তো গেল পোলার টাইপ স্যাটেলাইট। এবার হচ্ছে ইকুয়েটোরিয়াল টাইপ স্যাটেলাইট। দেখো এখানে রয়েছে দু রকমের অরবিট, একটা হচ্ছে পোলার, একটা ইকুয়েটর। পোলারটা বললাম, এবার হচ্ছে ইকুয়েটোরিয়াল। ইকুয়েটোরিয়াল অরবিট নামটা শুনেই বোঝা যাচ্ছে যে কি হতে পারে। ইকুয়েটোরিয়াল অর্থাৎ ইকুয়েটরের সাথে রিলেটেড। তো এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, দেখো এইখানে যে স্যাটেলাইটটা রয়েছে সেই স্যাটেলাইটটা কিন্তু আর্থের ইকুয়েটর বরাবর মুভ করছে। এটা আর্থের ইকুয়েটর। তাহলে এই যে আর্থের ইকুয়েটর বরাবর মুভ করছে সেই কারণে এটাকে বলা হয় ইকুয়েটোরিয়াল অরবিট। তাহলে অরবিট বেসিক্যালি দু রকমের, বেসিক্যালি আবার বলছি বেসিক্যালি দু রকমের, একটা হচ্ছে পোলার অরবিট, একটা হচ্ছে ইকুয়েটোরিয়াল অরবিট। তো পোলার অরবিট আর ইকুয়েটোরিয়াল অরবিটটা কেন এরকম নাম দেওয়া হয়েছে? শুধুমাত্র ওই একটা পোল থেকে পোল রিভলভ করছে, একটা ইকুয়েটোরিয়াল পজিশনে গিয়ে রিভলভ করছে, সেই জন্য তার এরকম নাম দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আমরা দেখব, এটা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, সেটা হচ্ছে যে আমরা তো বেসিক্যালি পোলার আর ইকুয়েটর সম্পর্কে জানলাম। তো এই যে পোলার আর ইকুয়েটর সম্পর্কে জানলাম, এছাড়াও কিন্তু আরও বেশ কিছু টাইপের অরবিট হয়, সেটা আমরা আমাদের নিজেদের সুবিধার জন্যই কিন্তু তৈরি করে নিয়েছি। যেমন কি কি রয়েছে? একটা হচ্ছে লো আর্থ অরবিট, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সট হচ্ছে মিডিয়াম আর্থ অরবিট, হাই আর্থ অরবিট, জিও স্টেশনারি অরবিট, জিও সিঙ্ক্রোনাস, এটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, জিও সিঙ্ক্রোনাস, সান সিঙ্ক্রোনাস, হেলিও সিঙ্ক্রোনাস। ওকে, এতগুলো রয়েছে। এইখানে আমরা যে ছবিটা দেখছি সেখানে মোটামুটি রকমভাবে একটা মানে ছবি দিয়ে একটা বোঝানো হচ্ছে যে কি কি টাইপের হতে পারে। অ্যাকচুয়ালি লো আর্থ অরবিট মানে হচ্ছে যে অরবিটটা পৃথিবীর খুব কাছাকাছি রয়েছে। তো হাইট কত হতে পারে? মোটামুটি আমরা ধরে নিতে পারি 350 থেকে ওই 500 কিলোমিটার অন অ্যান অ্যাভারেজ, সেইটাকে আমরা বলি লো আর্থ অরবিট। এটা আমি অন অ্যান অ্যাভারেজ বললাম এই কারণে, কারণ এটা 200 কিলোমিটারও হতে পারে, মানে আমরা 200 থেকে 500 একটা অ্যাভারেজ রেঞ্জ হিসেবে ভাবতে পারি। যদি এই হাইটে স্যাটেলাইটটা বসানো হয় তাহলে সেটাকে বলা হয় লো আর্থ অরবিট। এইবার এরপরে আস্তে আস্তে বিভিন্ন রকম সেগমেন্ট আছে, মিডিয়াম আর্থ অরবিট, তারও উঁচুতে গেলে হাই আর্থ অরবিট, তারপর জিও স্টেশনারি, জিও সিঙ্ক্রোনাস, সেগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করছি। এগুলোর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজ আছে। লো আর্থ অরবিট, লো আর্থ অরবিট অল্টিটিউড, এখানে এটাও আমি বলছি অ্যাভারেজ। আমি আগেরটাতে বলেছি 350 থেকে 500, 200 থেকে 500, এগুলো সব অ্যাভারেজ ভ্যালু বলছি। ওকে, আচ্ছা, এবারে এইটা দেখো, এখানে একটা কথা লেখা আছে, ভেরি ক্লোজ টু আর্থ মিনস অরবিটাল ভেলোসিটি ইজ ফাস্টার দ্যান দ্য আর্থ। খুব ইম্পর্টেন্ট কথা এটা। কেন কেন এটা এরকম হচ্ছে? দেখো, আমরা যদি কেপলারের লটাকে দেখি, কেপলারের ল আমাদের কি বলেছে? কেপলারের ল আমাদের বলেছে যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, অর্থাৎ ডিস্টেন্স, আরটা হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স যত বাড়বে তত টিটাও বাড়বে, টিটা হচ্ছে টাইম পিরিয়ড। তার মানে একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আর্থ, এইটা একটা স্যাটেলাইট রয়েছে, এইখানে আরেকটা স্যাটেলাইট রয়েছে, এটা স্যাটেলাইট এ, এটা স্যাটেলাইট বি। তাহলে স্যাটেলাইট এ এর ডিস্টেন্সটা তো কম, স্যাটেলাইট বি এর ডিস্টেন্স বেশি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কোন স্যাটেলাইটটা পৃথিবীর চারিদিকে তাড়াতাড়ি ঘুরে আসবে? কোন স্যাটেলাইটটা ঘুরে আসবে?
কেপলার বলছেন যে যদি আমি এই ফর্মুলাটাকে মনে করি, এটা কেপলারের থার্ড ল, আর কিউব, আরটা হচ্ছে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স কার কম? এ স্যাটেলাইটের কম। তাহলে এ স্যাটেলাইটের ডিস্টেন্স যেহেতু কম, তার মানে নিশ্চয়ই তাহলে এ সময়টা কম নেবে, কারণ ফর্মুলা আমাকে তাই বলছে। ডিস্টেন্স কমলে টিটাও কমবে, টাইম পিরিয়ড অফ রেভলিউশনটাও কমবে। তার মানে তাড়াতাড়ি ঘুরবে কে? এ স্যাটেলাইটটা তাড়াতাড়ি ঘুরবে। তাহলে যে যত কাছে থাকবে সে তত তাড়াতাড়ি পৃথিবীর চারিদিকে ঘুরে আসবে। এটা শুধু আমাদের স্যাটেলাইটের ক্ষেত্রে নয়, এটা আমাদের সোলার সিস্টেমের জন্য সত্যি। যেমন আমাদের সানের সবথেকে কাছাকাছি রয়েছে মার্কারি, বুধ গ্রহ। তাহলে এই যে মার্কারি সবথেকে কম ডিস্টেন্সে রয়েছে, তাহলে সানের চারিদিকে যখন রিভলভ করবে, তার মানে কি হবে? সানের চারিদিকে যখন রিভলভ করবে, তাহলে ও সবথেকে তাড়াতাড়ি সানের চারিদিকে রিভলভ করে আসতে পারবে। কেন? কেপলারের ল তাই বলে। অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হচ্ছে যে যেহেতু কাছে আছে, তার মানে এইটার ওপর আর্থের গ্র্যাভিটি এফেক্টটা সবথেকে বেশি। যত গ্র্যাভিটি এফেক্ট বাড়বে তত তার স্পিডটা বাড়বে, অর্থাৎ রেভলিউশন করার স্পিডটা বাড়বে। সে রেভলিউশন করার স্পিডটা বাড়ছে মানে সে তত তাড়াতাড়ি ঘুরে আসছে। এই জন্যই দেখো এটা এখানে লেখা রয়েছে যে ভেরি ক্লোজ টু আর্থ মিনস অরবিটাল ভেলোসিটি ইজ ফাস্টার দ্যান দ্য আর্থ। নেক্সট হচ্ছে রেভলিউশন টাইম ইজ ভেরি স্মল। এইবার এই 3 নম্বর পয়েন্টটাকে দেখো, রিমোট সেন্সিং স্যাটেলাইটস। রিমোট সেন্সিং স্যাটেলাইটস, রিমোট সেন্সিং মানে কি? রিমোট সেন্সিং মানে হচ্ছে যে ইমেজ প্রসেসিং হতে পারে, ডেটা কমিউনিকেশন হতে পারে। তাহলে আমি যত কাছে থাকবো আর্থের, সেখান থেকে যে ছবিগুলো আমি ক্যাপচার করব, তাহলে সেই ছবিগুলোর কোয়ালিটি অনেক বেটার হবে, তার রেজলিউশন অনেক বেটার হবে। তার মানে আর্থের কাছ থেকে যদি আমি ছবিটা তুলতে পারি, তাহলে সেই ছবিটার সম্পর্কে অনেক বেশি ডেটা, অনেক বেশি ইনফরমেশান আমি কালেক্ট করতে পারবো, যেটা আমার রিসার্চের কাজে অনেক বেশি হেল্পফুল হবে। তো সুতরাং যে স্যাটেলাইট কাছাকাছি থাকবে সেগুলোকে রিমোট সেন্সিং স্যাটেলাইট হিসেবে বেশি করে আমরা ব্যবহার করতে পারবো। স্যার আরও ডিটেলসে জানবো ডেফিনেটলি। একটা ছোট্ট ব্রেকের আবারও সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই ক্লাসে। সঙ্গে থাকুন।